এবার মূল পাঠ এবং আলোচনায় প্রবেশ করি। সুধীন্দ্রবাবুকে ডেকে নেব আপনার পাঠ এবং আলোচনাটি শুরু করবার জন্য। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দ সোসাইটি রানাঘাট শাখা যে আয়োজন করছেন, পরিবেশন করছেন প্রতি মাসের 2টি শনিবার, আমরা সানন্দ এবং কৃতজ্ঞ চিত্তে তা গ্রহণ করার চেষ্টা করি। তো অনলাইন হয়ে এখন অনেক সুবিধা হয়ে গেছে, ছুটে আর যাওয়া না হলেও ঘরে বসে অন্তত শ্রী অরবিন্দের পাঠযজ্ঞে যোগ দিতে পারি, মানে আমরাও যুক্ত হতে পারি এই যোগে। আজকে ঝুলন পূর্ণিমা তিথি অনুযায়ী শেষ হয়েছে, কিন্তু চাঁদ ভেঙে পড়েছে গাছের পাতায়, জোছনা কার্নিশে ঝকঝক করে হাসছেন, যেন সেই গান মনে পড়ছে, দেবে দেবে ও চাঁদ তোমায় দোলা, কিংবা চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। এমন গান ভীষণ ভীষণ মানানসই। ঘরের বাইরে বেরোলেই সেই চাঁদকে সবাই হয়তো দেখতে পাবেন না। অনেক কুঠি ঘরে তো আমরা আছি, মুষ্টিবদ্ধ ঘর, সেখানে বোধহয় চাঁদ তেমন করে উঁকি মারতে পারছেন না। তবে আমাদের এদিকে একটু ফাঁকা অঞ্চল আছে, চাঁদ ভেঙে ভেঙে পড়ছেন, রূপ পড়ছে ঝরে ঝরে, আমরা যতটা পারি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করছি। তাই বলতে পারি কবিতার সুরে যে, জোছনায় কোল ভেসে যায়, নদীরাও গড়ে ওঠে, পিঠে ভাসে স্নানের পিদিম। তো আজকে ওই যে পড়ছি দ্য রেট্রোস্পেক্ট অফ ভেদিক থিওরি, আমরা দ্য সিক্রেট অফ ভেদা থেকে পড়ছি, দ্য স্কলার অংশ। তো আর্য পত্রিকার একটা অংশ উল্টাতে উল্টাতে দেখছিলাম, সেই অগাস্ট 1914 থেকে জুলাই 1915 পর্যন্ত এই রেট্রোস্পেক্ট অফ ভেদিক থিওরি প্রকাশিত হয় আর্য পত্রিকায়। আমরা সেই অংশ পড়ছি, খানিকটা এগিয়েছি এই প্যারাগ্রাফের, 8 নম্বর প্যারাগ্রাফের অনেকটাই পড়েছি। সায়নাচার্য এসেছেন প্রসঙ্গক্রমে, শ্রী অরবিন্দ তুলে ধরেছেন, ইয়াস্কের কথা খানিকটা পড়েছি। এখন সায়নাচার্য চলছে আমাদের পাঠপর্বে। মূল অংশ যেমন আছে, আর একটা একটা ত্রুটি স্বীকার করে নিই, যেটা আমি দায়বদ্ধ সে বিষয়টায়, সেটা হচ্ছে সবার কাছে ক্ষমা প্রার্থী, যে আজকে যে নোটিশটা গেছে, লিঙ্কটা গেছে, তার তারিখটায় 9 তারিখ ঠিক আছে, মাস হিসেবে আগস্টের জায়গায় জুলাই হয়ে গেছে। তো প্রসঙ্গক্রমে আজকে পাঠে সেখানে পৌঁছতে পারবো কিনা, যে সায়নাচার্যের কথা বলতে গিয়েও খুঁটিনাটি বিষয় শ্রী অরবিন্দ ধরেছেন। আমাদেরও একজন আমাদের অত্যন্ত ভক্ত, উচ্চাঙ্গের ভক্ত, তিনি এই ত্রুটিটা ধরেছেন। তো সেদিক থেকে আমি ভীষণ দায়বদ্ধ, কারণ প্রথমেই আমার কাছে লিঙ্কটা আসে, আমার দেখা হয়ে ওঠেনি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। লিখছেন শ্রী অরবিন্দ, it is consistent in the mass, in spite of its many inconsistencies of detail, largely planned, yet most simply composed in a style lucid, terse, and possessed of an almost literary grace one would have thought impossible in the traditional forms of the Indian commentary. দেখুন অনুবাদে এই কথা, ইনকনসিস্টেন্সি, in spite of its many inconsistencies of detail,
জায়গাগুলো আমরা কোথায় পড়ে আছি শ্রী অরবিন্দ ধরে দিয়েছেন। আজকে আমাদের লিঙ্কের ব্যাপারে 9 জুলাই হয়ে আছে। দেখুন, খুঁটিনাটিতে অনুবাদ পড়ছি। খুঁটিনাটিতে অসামঞ্জস্যপূর্ণ হলেও গ্রন্থটি অর্থাৎ সায়ন ভাষ্য গ্রন্থটি মোটামুটি সঙ্গতিপূর্ণ। বিরাট ভাবে কল্পিত, কিন্তু যে ভঙ্গিতে রচিত তা প্রাঞ্জল, সংক্ষিপ্ত ও জোরালো ও এমন সাহিত্যিক সুষমাময় যা ভারতীয় ভাষ্যের চিরাচরিত রূপের মধ্যে প্রায় অসম্ভব বলে মনে হয়। সায়ন ভাষ্যকে কোন মাত্রা দিয়েছেন? শ্রদ্ধার্ঘ নিবেদন শ্রী অরবিন্দের। আমরাও নিশ্চয়ই বেদ অনুষঙ্গ যাবতীয় যে গ্রন্থ সামগ্রী এখন পাই, তাতে স্পষ্টতই সায়ন ভাষ্যকে আলাদা করে কৃতজ্ঞতা স্বীকার করেই সেই বঙ্গপর্বে বঙ্গানুবাদ হোক বা অন্যান্য ভাষায় যে তুলনামূলকভাবে উপস্থাপনা, সেটা লক্ষ্য করা যাচ্ছে। সেই কৃতজ্ঞতা স্বীকার করতেই হয় যে খুঁটিনাটিতে অসামঞ্জস্যপূর্ণ হলেও গ্রন্থটি মোটামুটি সঙ্গতিপূর্ণ বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। বিরাট ভাবে কল্পিত, কিন্তু যে ভঙ্গিতে রঞ্চিত তা প্রাঞ্জল, সংক্ষিপ্ত এবং জোরালো এবং এমন সাহিত্যিক সুষমাময় যা ভারতীয় ভাষ্যের চিরাচরিত রূপের মধ্যে প্রায় অসম্ভব বলে মনে হয়। এমন ভাষ্যের কোনো তুলনা নাই, তুলনা তার নাই। শ্রী অরবিন্দ সায়ন ঋষি সম্পর্কেই বলছেন। খুব সহজ সরল তার উপস্থাপনা। সায়ন ভাষ্য আমরা অরিজিনাল সেই গ্রন্থ হয়তো পড়ি না, কিন্তু আজকে আমরা সাহিত্যিক পর্বে সাহিত্য হিসেবেও যে বেদ উপস্থাপনা বিভিন্ন গ্রন্থিত হয়েছে তার যে পড়তে যাই, তার মধ্যে সায়ন ভীষণভাবে উপস্থিত থাকেন। তার শব্দ চয়ন, তার যে ব্যাখ্যা, তার যে প্রাঞ্জল ব্যাখ্যা, সংক্ষিপ্ত হলেও তার যে বলিষ্ঠ এবং সাহিত্যিক ব্যাখ্যায় তিনি যে কতটা উন্নত মানের সেটা প্রমাণিত হয় একটু সেই ভাষা চর্চা করতে গেলেই। শ্রী অরবিন্দ এখানে সায়ন ঋষি সম্পর্কেই বলছেন। তার উপস্থাপনা খুব সহজ সরল, প্রাঞ্জল, সাহিত্যিক সুষমাময়। এ বিষয়ে এই অধমানন্দ আর কি বলবে? মহান ঋষি শ্রী অরবিন্দ যে সত্যের উপস্থাপনা করেছেন, সায়নাচার্য সম্পর্কে সে কথা বা সে ব্যাখ্যা এক বড় শংসাপত্র, সার্টিফিকেট আমাদের কাছে, সায়নাচার্যের কাছে নয়। সায়নাচার্য সে সার্টিফিকেট দেখেও যাননি, দেখে যেতে পারেননি, সুখে থেকে দেখছেন কিনা জানি না। তবে শ্রী অরবিন্দ যে গভীর মাপের পরিশীলিত ভাব নিয়ে চর্চা করেছেন, সেই চর্চিত সত্য চর্যা হয়ে উঠেছে, সেখানে তিনি সায়নাচার্য সম্পর্কে যে কথাগুলো বলছেন অত্যন্ত প্রণিধানযোগ্য। ওই সেবকের আনুগত্য নিয়ে, শিষ্যের আনুগত্য নিয়েই তাকে আমাদের মেনে চলতে হবে। তিনি সার্টিফিকেট দিচ্ছেন সায়নাচার্য সম্পর্কে, আবার তার যে অসম্পূর্ণতা সে সম্পর্কে বলছেন। পরবর্তী জায়গায় গেলে আমরা দেখতে পাবো সেগুলো বলছেন শ্রী অরবিন্দ। একেবারে একটা সিলমোহর দিয়েছেন। আমরা সেই কথা ধরেই এগোতে চেষ্টা করতে পারি। ঋগ্বেদ যদি জানতে বুঝতে চাই, তো ইয়াস্ক ঋষির নিরুক্তম আমাদের ফাউন্ডেশন গড়ে দিতে পারে। আর তারপর সায়ন ঋষির ভাষ্য দেখতে পারি আমরা। শ্রী অরবিন্দ সায়ন ভাষ্যের প্রাঞ্জলতা সম্পর্কে এখানে উল্লেখ করেছেন। তাতে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, বলেছেন সংক্ষিপ্ত হলেও তা খুবই পরিকল্পিত, খুব জোরালো ভাবেই
উপস্থাপিত হয়েছে। বেশ সাজানো গোছানো বলেই মনে করছি আমরা শ্রী অরবিন্দের বর্ণনা অনুযায়ী। আবার সেই ভাষ্যে কিছু ইনকনসিস্টেন্সি রয়েছে, অসামঞ্জস্য রয়েছে, সে কথাও বলেছেন শ্রী অরবিন্দ, বাদ দেননি। এতটাই উচ্চতা থেকে তিনি দেখছেন, মনস্ক দৃষ্টি দিয়ে, ঋষি দৃষ্টি দিয়ে দেখছেন বলেই অসামঞ্জস্যগুলো তার চোখে পড়েছে। কই, আমাদের তো পড়ে না। কত খুঁটিনাটি বিষয় আমাদের চোখ এড়িয়ে যায়। তো শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন তার সেই ইনকনসিস্টেন্সি, অসামঞ্জস্য সম্পর্কে বলছেন। এখানেই আমাদের প্রশ্ন। সাধারণ মানুষ আমরা, বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করি, খানিকটা চাঁদ দেখি, আবার বসে পড়ি আজকে কি মেনু হলো, খাবারের রসাস্বাদন করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এখানেই আমাদের প্রশ্ন। তাহলে এই ধরনের মানুষের একটা প্রশ্ন থাকবেই, কারণ আমরা মনোময়, মনের তো জানতে চাওয়ার একটা মাপকাঠি, যোগ্যতা তো হয়েছে, সে জানতে চাইছে, প্রশ্ন করছে। কি প্রশ্ন? এরকম ধরুন, আমরা জানি গুরুদেব শ্রী অরবিন্দ ঋগ্বেদ সম্যক ভাবে চর্চা করেছেন। নিরুক্তম এবং সায়ন ঋষির সে বিষয়ক যে ভাষ্য, তা খুব মনোযোগ সহকারে চর্চা করেছেন। আর চর্চা করেছেন বলেই, এবং মনোযোগ সহকারে, যথেষ্ট মনোযোগ সহকারে চর্চা করেছেন বলেই এ কথাগুলো তিনি বলতে পেরেছেন। ইংল্যান্ডে 14 বছর পড়াশুনো করলেন, 7 বছরে গেলেন, 21 বছরে ফিরলেন, 14টা বছর কাটিয়ে এলেন ইংল্যান্ডে, ফিরলেন 1893 সালে। তারপর গেলেন বরোদা। ইতিহাস আমরা জানি। তো বরোদা কেন আসছে আজকের ভদোদরা? সেখানে শ্রী অরবিন্দ সোসাইটি গড়ে উঠেছে, তার ঘরটি বিশেষভাবে সংরক্ষিত আছে। যারা শুনছেন অনেকেই সেই বরোদায় হয়তো ঘুরে এসেছেন, হয়তো কেন, নিশ্চিত অনেকেই আছেন। তো সেই বরোদাই মূলত শ্রী অরবিন্দের বেদচর্চা শুরু হয়, এবং এবং মূল সংস্কৃত ভাষাতেই তিনি বেদচর্চা করেন, আমাদের মতো ইংরেজি মাধ্যমে বা বাংলা মাধ্যমে বা অন্যান্য ভাষা মাধ্যমে নয়। তাই তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা অনন্য, অনন্যতার মাত্রা পেয়েছে। তা ও বিষয়ে যাব না, তাহলে ওই বামন হয়ে চাঁদ ধরার বিষয় এসে যাবে, ও বিষয়ে তাই যাব না। তবে এটুকু বলতে পারি, যদি সম্ভব হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে সেগুলো জেনে নেবার চেষ্টা করতে পারি। সুযোগ যে একেবারে নেই তাও তো নয়, আছে, সুযোগ আছে। আবার ওই যে শ্রী অরবিন্দ বলেছেন, করুণার সামান্য মাত্র স্পর্শেও দুর্যোগ সুযোগে পরিণত হয়। করুণা আছে, দুর্যোগ আমাদের সুযোগ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সুযোগগুলোকে দুর্যোগে পরিণত করে দিই। আমাদের সুযোগ থাকলেও সেই সুযোগকে কাজে লাগাই না। আজকে 9 তারিখ ভারত ছাড়ো আন্দোলনের জন্য বিখ্যাত, তার চেয়েও আজকে খ্যাতি লাভ করেছে। একটা বছর হয়ে গেল অভয়াবর্ষ আমরা পালন করছি রাস্তায় রাস্তায়, বিচার পেলাম না। আর হবে কিনা যথেষ্ট সংশয় দেখা দিচ্ছে। সায়নাচার্য ভাগ্যিস এখন বেঁচে নেই, ইয়াসকরিসি ভাগ্যিস এখন নেই। শ্রী অরবিন্দকে এই যন্ত্রণা ভোগ করে যেতে হয়নি, তাকে অন্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে। কিন্তু এরকম বাহ্য জীবনের যন্ত্রণা তাদের ভোগ করতে হয়নি। ওই যে বললাম যে বেদ চর্চা করেছেন সংস্কৃত ভাষায়, বেশ, তার অনন্যতা, তার বিশ্লেষণের যে ব্যাখ্যায় যে অনন্যতা, সে বিষয়ে বললাম। কিন্তু আবার যাব না। টাটা।
তো সুযোগ আছে আমাদের, যদি কাজে লাগানো যায়। আজকে শিয়ালদা স্টেশনে অদ্বৈত আশ্রমের স্টলে বেদের সংগ্রহগুলো পড়ে থাকে, কেউ হাত দিয়েও দেখে না। আমি মাঝে মধ্যে উঁকি মারি যে কেউ হাত দিয়ে দেখছে কিনা, অন্তত আম, দেখছি, কেউ ধরেও না। হুম হুম হুম। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। তা আমাদের সুযোগ আছে বেশ। আসলে আজকে রক্ষাবন্ধন তো, হুম, যার ফলে আমার ঘরেও অনেক অতিথির আজকে উপস্থিতি ছিল। চাঁদও ভেঙে পড়েছে জ্যোৎস্না নিয়ে। তো আমাদের সময় দিতে হয়, কিন্তু দিতে পারি না, সেটা আমাদের ত্রুটি। আমাদের সোসাইটির অনেকগুলো সেন্টার ব্রাঞ্চ রয়েছে। প্রত্যেকটি সেন্টার ব্রাঞ্চে আজকে গোপালদা একটি 15ই আগস্টের মেসেজ পাঠিয়েছেন। তাতে দিব্য জীবনের একটি অংশ আছে তুলে ধরা, 6 চ্যাপ্টারের। আমি সব ব্রাঞ্চে, সব সেন্টারের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি বা চেয়ারম্যানদের সবাইকে হয়তো পাঠাতে পারিনি, পাঠিয়েছি জনে জনে ইংরেজি। সম্ভব হলে সেটা 15ই আগস্ট আপনারা পড়বেন, ভালো লাগবে। তো একটু সময় আমরা দিতেই পারি তার জন্য। তা প্রতিটি সেন্টার ব্রাঞ্চে একটু আধটু উদ্যোগ নেওয়া যেতে পারে বিষয়, বা এই চর্চার বিষয়েও। ওই হঠাৎ ওই মেসেজে চলে গেলাম। আবার শ্রী অরবিন্দ যে মেসেজ আমাদের দিচ্ছেন, তার জন্য আমাদের সেন্টার ব্রাঞ্চে একটু আধটু উদ্যোগ নেওয়া যেতে পারে। গ্রুপে পেলে ভালো হয়। আহ, দাদা ওটা একদম আম, নির্দিষ্ট করা আছে সেন্টার ব্রাঞ্চের জন্য। 15th আগস্টের পরে নিশ্চয়ই দেবো, আপনাকে পার্সোনালি আমি দিয়ে দেবো। হ্যাঁ, গ্রুপে ঠিক আছে, কতগুলো জিনিস ঠিক আছে। পোস্ট করার একটু অসুবিধা থাকে। হ্যাঁ, হ্যাঁ, দেবো দেবো। তো আমাদের দিক থেকে একটু সময় দিতে হয়, যেটা বলছি। দিলীপ তন্নিষ্ঠ শ্রোতা পাঠক, হুম, প্রণাম দাদা। তা প্রত্যেকটা সেন্টার ব্রাঞ্চে একটু উদ্যোগ নিতে পারেন, পারেন তো উদ্যোক্তারা, তারা চর্চা করবেন সে নিয়ে একটু। পাঠচক্রে স্বাধ্যায়ে সেই আলোচনাগুলো যদি করা যায়, একটু আধটু যদি করা যায়, অন্তত গল্পের মতো করে সায়নাচার্যের গল্প বলা গেল, ইয়াস্কু ঋষির গল্প বলা গেল, বেদের ওপরে কিছু গল্প বলা যেতে পারে, উপনিষদের অনেক অসংখ্য গল্প এখন রয়েছে, প্রকাশিত হয়েছে, বিভিন্ন বইপত্র বেরিয়েছে, আমরা সেগুলো থেকে একটু একটু গল্প করতে পারি। এই শ্রী অরবিন্দের জন্ম শতবর্ষ ছাড়িয়ে যে 150 বছর হলো, আমরা বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করেছি। শ্রী অরবিন্দ সোসাইটি কলকাতার মধ্যে একটি স্কুল আমাদের ইনভাইট করেছিল। তো আমি গেলাম, তা আমাকেই বলতে বলা হয়েছে, বক বক করে গেলাম। সে স্কুলে 18 জন মাস্টার মশাই, 100 ছাত্র নেই। তাই হলো আপনারা রেশিও করুন দেখি কজন কজনকে পড়ান। তা আপনারা এইসব বলেন, একটু গ্রাম শহরের আশেপাশে একটু এলাকায় ছোটেন, যে ছেলে মেয়ে আসছে না কেন। আবার এরকম বউবাজার হাই স্কুলেও গিয়ে দেখেছি, সেখানকার মাস্টারমশাইরা আম, অনেক অনেক যে অঞ্চলে আমরা সাধারণত ঢুকতে ভয় পাই, আমরা ইউনিভার্সিটি যখন যেতাম ওই সব রাস্তা দিয়ে যেতে হতো, সেখানকার ছেলে মেয়েদেরও নিয়ে এসে পড়াচ্ছেন, তাদের ফিজ নিচ্ছেন না, ইউনিফর্ম কেনার পয়সা নিচ্ছেন না। এই উদ্যোগগুলো নিচ্ছেন কিছু কিছু মাস্টারমশাই দিদিমণিরা, নিচ্ছেন, আবার কোথাও নিচ্ছেন না। আমরা আমাদের শাখা ব্রাঞ্চ এবং সেন্টারে কিছু কিছু উদ্যোগ নিতে পারি। অনেক কেন্দ্র শাখাতেই উপযুক্ত মানুষজন আছেন, যথেষ্ট উপযুক্ত মানুষজন আছেন, এবং ব্যক্তিগতভাবে আমি তাদের জানি, চিনি বেশি, জানি কম, তবু জানি বললাম। আন্তরিকভাবেই তাদের সাহায্য নেওয়া যেতে পারে। এখন পারছি না, সম্ভব হচ্ছে না, ঠিক আছে, তার জন্য কিছু না হোক, প্রার্থনা রাখা যেতে পারে। শ্রী অরবিন্দই তো বলেছেন, ওই যে ওই কথাটা, ইংরেজি তো মনে থাকে না বেশি, এরকম বলেছেন যে অল প্রেয়ার্স রাইটলি অফার্ড brings us closer to the divine and establishes a right relation with him. শ্রী অরবিন্দই তো বলে দিচ্ছেন। এরকম প্রেয়ার গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন প্রচুর আসে। তো এমন কিছু কিছু অপ্রাসঙ্গিক বিষয়ও এসে যায়, যাতে আমাদের কনসেন্ট্রেশন সরে যায়। একটু সবার কাছে আবেদন রাখি মাঝে মধ্যে, তবুও মানুষ এটা ওটা পাঠিয়ে দেন।
থাক, ঠিক আছে, স্বাধীনতা আছে। তবু যে বিষয়গুলো পাঠালে আমরা একটু কেন্দ্রমুখী হতে পারি, একাগ্র হতে পারি, সেদিকে বোধহয় যারা প্রেরক হিসেবে রয়েছেন তাদের নজর দিলে ভালো হয়। নিষ্ঠা সহকারে প্রার্থনা রাখলে তা ভগবানের কাছে পৌঁছে দেয় আমাদের। পরমের সাথে তখন আমাদের এক দৃঢ়বদ্ধ সম্বন্ধ তৈরি হয়। চেষ্টা করা যেতে পারে, তাই তো? প্রার্থনার কথাই বলছেন শ্রী অরবিন্দ খুব সহজ সরল ভাবে, সেখানে কোনো পণ্ডিতি নেই। দেখুন না পরের বাক্যটি, সায়নাচার্য সম্পর্কে শ্রী অরবিন্দ কি বলছেন, লিখছেন শ্রী অরবিন্দ। আগের বাক্যে আমরা দেখলাম সায়নাচার্যকে বেশ অত্যন্ত হাই এস্টিম দিয়েছেন, আবার তার কিছু অসামঞ্জস্য সম্পর্কেও তুলে ধরেছেন। তার মধ্য দিয়েও সেই অপ্রসঙ্গ বা অসামঞ্জস্যগুলোকে দূরে সরিয়ে দিয়ে যেটুকু আমাদের গ্রহণীয় শ্রদ্ধার, তাকে যদি আমরা গ্রহণ করতে পারি, অবশ্য আমরা কেউ পরমহংস হইনি। দুধে জলে মিশিয়ে দিলে যে দুধটুকুই নেব, জলটুকু বাদ দিয়ে দুধটুকুই গ্রহণ করব, সেরকম পরমহংস আমরা হতে পারিনি। চেষ্টা করতে দোষ নেই। শ্রী অরবিন্দ পণ্ডিতি করেননি, লিখছেন দেখুন, nowhere is there any display of pedantry. The struggle with the difficulties of the text is skillfully veiled, and there is an air of clear acuteness and of assured yet unassuming authority which imposes even on the decedent. কোথাও কোনো পণ্ডিতিপনা দেখানো নেই। Nowhere is there any display of pedantry. সেই পণ্ডিতিপনা দেখানোর কোনো ভাব নাই। মানে সায়নের পণ্ডিতিপনা যেমন দেখানোর কোনো বিষয় নেই, শ্রী অরবিন্দ লিখছেন সায়নাচার্য সম্পর্কে, তেমনি আমরা বলবো শ্রী অরবিন্দের মধ্যেও সেই পণ্ডিতি নেই। তিনি খুব সহজ সরল ভাবে সাধারণ মানুষের মন থেকে উত্থিত নানাবিধ প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেবার জন্যই আর্য লিখতে শুরু করলেন। মীরা রিসার এবং পল রিসার ভাগ্যিস এসেছিলেন 1914 সালের 29শে মার্চ, এবং লিখেছিলেন না 30 তারিখ, কাল যাকে আমরা দেখেছি তিনি এই পৃথিবীতে আছেন, তার উপস্থিতি সবচেয়ে বড় প্রমাণ যে একদিন আসবে যখন অন্ধকার আলোকে রূপান্তরিত হবে। তোমার আসন হে ভগবান এই পৃথিবীতে স্থাপিত হবে। শ্রী অরবিন্দকে তারা দেখে ফেললেন। কত বড় দ্রষ্টা ছিলেন তারা। পল রিসার সম্পর্কে পরবর্তী সময়ে মায়ের লেখা পড়েছি, কিন্তু ওই পর্বের এবং আর্য পত্রিকার তো শ্রী অরবিন্দের সঙ্গে পল রিসারও সহ সম্পাদক ছিলেন, যুগ্ম সম্পাদক ছিলেন, এবং ফরাসি বিষয়টা মা এবং পল রিসার দেখভাল করতেন। ভাগ্যিস দেখেছিলেন, তাই এই রত্নাবলী আমরা খুঁজে পাই, এই স্বর্ণ ভান্ডার, এই রত্ন ভান্ডার আমরা খুঁজে পাচ্ছি। বলছেন শ্রী অরবিন্দ সায়নাচার্য সম্পর্কে, কোথাও কোনো পণ্ডিতেপনা দেখানো নাই। রচনার কঠিনতার সঙ্গে সঙ্গে সংগ্রাম কৌশলে অবগুণ্ঠিত এবং একটি আবেশ আছে স্বচ্ছ তীক্ষ্ণতার ও নিশ্চিত অথচ নম্র প্রামাণিকতার, যা বিরুদ্ধ মতবাদীর ওপরও, যারা বিরুদ্ধতা করেন তার উপরেও নিশ্চিত স্বচ্ছ তীক্ষ্ণতার আবেশ এনে দিচ্ছেন সায়নাচার্য। বৈদিক মতকে যারা অস্বীকার করতেন, সে অবিদ্যা থেকে হোক অজ্ঞতা থেকে হোক, সেখানেও সায়নাচার্যের যে ভাবনা, যে ব্যাখ্যা,
যে প্রাঞ্জল আলোচনা, তা আমাদের সেই অজ্ঞতাকেও আলোক প্রদান করছে, আমরাও আলোকপ্রাপ্ত হয়ে উঠছি, আলোকপ্রাপ্তা হয়ে উঠছি। শায়নাচার্যর মতো পণ্ডিত যিনি ঋগ্বেদের ভাষ্য দিচ্ছেন, সারা পৃথিবী আলোকিত হচ্ছে তাতে, তার মধ্যে পণ্ডিতিপনার কোনো লক্ষণ নেই। শিখতে তো হবে, এই জায়গাগুলো তো আমাদের পড়তে হবে। আমরাও তো একটু আধটু শ্রী অরবিন্দ শ্রীমা পড়তে পড়তে আমরাও ছোটখাটো মিনি গুরু হয়ে পড়ি, সেমি গুরু মিনি গুরু হয়ে পড়ি, জ্ঞান দিতে শুরু করে দিই। তো সায়নাচার্যের মতো পণ্ডিত যিনি ঋগ্বেদের ভাষ্য দিচ্ছেন, আমরা সবাই তাতে আলোকিত হচ্ছি, যদি অবশ্য সেই ধারে কাছে যাই, যেতে পারি না, অন্তত অন্তত শ্রী অরবিন্দেরই রচনাংশ পড়তে পড়তে। আজকে পশ্চিমবঙ্গে আমি যতদূর জানি, শ্রী অরবিন্দ সোসাইটির যে 25টা সেন্টার ব্রাঞ্চ আছে ইনক্লুডিং আন্দামান, কোথাও কখনো দ্য সিক্রেট অফ দ্য ভেদা সম্পর্কে আলোচনা বা পাঠ হয়নি, কোনো সাধ্যায় গিয়ে আমি দেখিনি। আজকে সেটা শ্রী অরবিন্দ সোসাইটি রানাঘাট তার একটা পরিবেশনা রেখেছেন, উপস্থাপনা রাখছেন, আর এই অদমানন্দ তাতে যোগ দিচ্ছে। আপনারাও অনেক কিছু দিচ্ছেন আমাকে, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, গণিতবিদ্যা, সামগ্রিকতার আপনাদের যে মতামত, পরামর্শ, সেগুলো আমাকে অনেকটা এগিয়ে দেওয়ার প্রেরণা দিচ্ছে। তো সায়নাচার্যের মতো পণ্ডিত যিনি ঋগ্বেদের ভাষ্য দিচ্ছেন, আমরা সবাই তাতে আলোকিত হচ্ছি, তার মধ্যে পণ্ডিতিপনার কোনো লক্ষণ নেই। শিখতে হবে তো, তাহলে আমরা কেন পণ্ডিতিপনা করতে যাব? সরলতাই যদি আধ্যাত্মিকতার মূল চাবিকাঠি হয়ে থাকে, সিম্পলিসিটি, সেই সিম্পলিসিটির জায়গায় আমরা যাচ্ছি কোথায়? আমরা তো বড্ড কমপ্লেক্স হয়ে পড়ছি, জটিল হয়ে পড়ছি। জটিল হয়ে পড়লে ঋগ্বেদের ভাষ্য বোঝা যাবে না, আর জটিল হলে শ্রী অরবিন্দকেও বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, পণ্ডিত মানুষকে দেখেছি বা দেখছি, শ্রী অরবিন্দের বিভিন্ন আলোচনা এমন ভাবে করছেন, তাতে মানুষ ভয় পেয়ে, বাবা শ্রী অরবিন্দ আমার দরকার নেই, আমি যা আছি তাই থাকি। না, শ্রী অরবিন্দ সোসাইটি যেন তা না করি আমরা। শ্রী অরবিন্দ এবং মাকে যেন সাধারণ মানুষের মধ্যেও পৌঁছে দিতে পারি, তারাও যেন এই আলো পান, যারা অন্ধকারে আছেন তারাও আলো পাবেন, সেই চেষ্টা করতে হবে আমাদের। এটা আমাদের ব্রত হিসেবে নিতে হবে প্রত্যেকটি সেন্টার ব্রাঞ্চের আধিকারিকদের। আর তা যদি আমরা নিতে পারি, না করতে পারি, তাহলে আমরা অপরাধী থেকে যাব সারা জীবনের মতো, এবং জনমের পর জনম আমরা সেই দোষের ভাগ নিয়েই বসবাস করতে থাকব। বার্থ আফটার বার্থ, শ্রী অরবিন্দ এরকম কথা বলে গেছেন। যাই হোক, তার মধ্যে পণ্ডিতিপনার কোনো লক্ষণ নেই, আর আমরা একটু আধটু জেনেই ছোট ছোট গুরু হয়ে পড়ছি, জ্ঞান বিতরণ করছি, প্রণাম নেবার জন্য পায়ে বেশি করে সাবান মাখছি। অনেকেই বলেন কেন নয়, সেই প্রণব দামায় বলেছিলেন, আপনারাও জানেন দাদাজির কথা, প্রণব কুমার ভট্টাচার্য, ওনাকে অনেকক্ষণ ধরে কথা বললাম বিভিন্ন প্রসঙ্গে। 1942 সালে উনি হাঁটতে হাঁটতে ডায়মন্ড হারবার গিয়েছিলেন, আমার সোনারপুর বাড়ি বলে শুনে, বলে হ্যাঁ হ্যাঁ আমিও গেছি ওখানে, গিয়ে ডায়মন্ড হারবারে গিয়ে রুটি আর মাংস খেয়ে এসেছি, সে 1942 সালের সেই আন্দোলনের সময়। তো আধ ঘন্টা থেকে 35 মিনিট, 30 থেকে 35 মিনিট আমার সঙ্গে কথা বলেন, একবারও তুমি বললেন না, আপনি বললেন। এবং শেষে আমি প্রণাম করতে গিয়েছি, বলে না, গুরুস্থানে প্রণাম হয় না। আমি তখন বলেছিলাম যে দাদা, তাহলে একটা অনুরোধ রাখুন। আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম যে একবার অন্তত তুমি বলে বলুন, সারাক্ষণ তো আপনি বললেন। আমার দিকে 25 থেকে 30 সেকেন্ড তাকালেন, তাকিয়ে রইলেন, বললেন তুমি ভালো থেকো।
স্বপ্নের সন্ধান, স্বপ্নের সন্ধান করতে করতে তিনি আলো পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। মা ফিজিক্যাল লাইফে জগৎজননী মায়ের তিনি ছিলেন রক্ষাকর্তা, মানে রক্ষক ছিলেন, দেহাধারকে রক্ষা করার জন্য তার জন্ম হয়েছিল। সেই প্রণবদা তার ভাইপো তাদের সঙ্গে আলাপ আছে এখনো, মাঝে মধ্যে যোগাযোগ হয় বহরমপুরে। তা যাই হোক, ভাষ্যের রচনায় সায়নাচার্যের যে ভাষ্য, সেই রচনায় বিষয়গত কঠিনতা আছে। বিষয়ের যে যে বিষয়টা আমার ধ্যান ধারণার মধ্যে নেই তা তো কঠিন লাগবেই। তবে মায় বিষয় বলেছেন, যে বিষয়টা কঠিন লাগছে সেই বিষয়টাকে ধরে থাকতে হয়। এক সময় দেখবে ধরে থাকতে 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 সেই সত্যের গভীরে তুমি নিমজ্জিত হচ্ছ এবং তার ভিতরকার সত্য প্রতিভাস, তার প্রতিরূপ ফুটে উঠছে, তুমি তখন বুঝতে পারবে। অর্থাৎ আমরাও ওই যে কঠিন কঠিন জেনেও তারপরেও যদি আমরা পাঠক পাঠিকা হিসেবে লেগে থাকতে পারি, তার মধ্যে সারস্বত সৌরভ পেতে পারি এবং সেই সারস্বত সৌরভ আমাদের বৈদিক অধ্যাত্ম বোধকে এনে দিতে পারে, স্পষ্ট দিক নির্দেশ মিলতে পারে। নিখুঁত বর্ণনার মধ্যে যে পদব্যঞ্জনা, যে নান্দনিকতা তা উপলব্ধি করা যায়, তার মধ্যে আছে এক মন্ত্রের গভীরতা। আমরা বুঝি না, বুঝতে পারি না, তার অন্তরে ব্যুৎপত্তিগতভাবে ঢুকতে পারি না, অথচ লেগে থাকলে কি পাই নির্ভেজাল আনন্দের সরল প্রাপ্তি আমাদের ঘটে। আরেকটি সেন্টেন্স পড়বো, কতটা কি বলতে পারবো হয়ে যাবে, আর 2-2.5 মিনিট আছে, আমি বলে দিচ্ছি, পড়ি সেন্টেন্সটা। আর তো হ্যাঁ, এই লাস্ট সেন্টেন্স, এই প্যারাগ্রাফের 8 নম্বরের বলছেন শ্রী অরবিন্দ লাস্ট সেন্টেন্সটিতে, দ্য ফার্স্ট Vedic scholars in Europe admired specially the rationality of Shayana's interpretations. ইউরোপে প্রথম বৈদিক পণ্ডিতরা সায়নের ব্যাখ্যার বিশেষ করে যৌক্তিকতারই সুখ্যাতি করেছেন ইউরোপের বৈদিক পণ্ডিতরা। ইউরোপের যারা বেদ সম্পর্কিত আলোচনা করেছেন সেই বৈদিক পণ্ডিতরা সায়নের ব্যাখ্যার যৌক্তিকতার সুখ্যাতি করেছেন, সায়নাজ ইন্টারপ্রিটেশনের র্যাশনালিটিটাকে খুব গুরুত্ব দিয়েছেন। তো সায়নাচার্যের ভাষ্য গুরুত্বপূর্ণ বলেই জানি, আমরা এইটুকু জানি গুরুত্বপূর্ণ। আর শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন তাহলে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বেদ সংহিতার যতটুকু পড়তে পড়তে একটু খামচামারা বিদ্যা, তার পল্লবগ্রাহিতাই প্রকাশ করি, যে বেদ সংহিতার যে ঋক, সাম, যজু এবং অথর্বের তিনি ভাষ্য রচনা করেছেন। 4টিরই, ঋক, সাম, যজু, অথর্ব, 4টিরই তিনি ভাষ্য রচনা করেছেন। এরকমও পড়ছি যে অনেকগুলো উপনিষদেরও তিনি ভাষ্য রচনা করেছেন। এরকমও জানা যায় যে চিকিৎসাবিদ্যা, সঙ্গীত, ব্যাকরণ, সে বিষয়েও তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। সেই ভাষ্যগুলো পড়ে আমরা বৈদিক অর্থগুলো অনেকটা উদ্ধার করি। বেদ সম্বন্ধীয় জ্ঞান আহরণ করতে সায়ন ভাষ্য খুবই সহায়ক হয়। শ্রী অরবিন্দ এখানে বলে দিচ্ছেন, ইউরোপীয় পণ্ডিতবর্গ সায়ন ভাষ্যের গুণগান করেছেন, ওই যে র্যাশনালিটি, যৌক্তিকতার খুব প্রশংসা করেছেন। এইটুকু জেনে আমরা এগোতে থাকি না এগোতে। প্রাসঙ্গিকভাবে যেমন
আম, যেমন যেমন বিষয় সম্বন্ধীয় আলোচনা রাখবেন শ্রী অরবিন্দ, আমরাও পরবর্তী সময়ে সেই অনুযায়ী চলব। এ বিষয়ে যাদের বেশি আগ্রহ, সামর্থ্য এবং মেধা আছে, তারা নিশ্চয়ই আরো বেশি করে এগোবেন। আজ তবে এইটুকুই থাক। হুম, বাকি কথা পরে হবে। সবাই ভালো থাকুন। আলোময়। জয় মা। জয় মা। সুরেন্দ্ররা খুব ভালো ভালো বলছি, ভালো লাগে। তো আমি তো নিজেকে জয় কৃতজ্ঞ। মা, জয় মা। জয় মা। সুরেন্দ্ররা, আমি তো নিজেকে কৃতজ্ঞ মনে করি যে আমি এখানে থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে যোগদান করতে পারি বিজ্ঞানের জন্য আজকে। হ্যাঁ, নিশ্চয়ই এটি সব নিশ্চয়ই। থেকে বড় হুম, physical এই তো সময় নেই। বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান। শ্রী অরবিন্দ যে বিজ্ঞানের কথা বলেছেন, আমাদের বিজ্ঞানী ঠিক 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 বিজ্ঞান ঠিক যে হতে বলেছেন বিজ্ঞানী, ঠিক ঠিক ওই সেই জন্যই সে অনেক আলোচনা। শ্রী অরবিন্দ শ্রীমাও সেই বৈজ্ঞানিকের জ্ঞান আর যোগীর জ্ঞান, তো একটা জায়গায় ঠিক গিয়ে ঠিক যোগীর জ্ঞান আর বৈজ্ঞানিকের জ্ঞান এক হয়ে যায়, তখনই মানুষ ঠিক হয়ে ঠিক ওঠে বিজ্ঞানবাদী। ঠিক হুম, তো ঠিক সেই ঠিক বিজ্ঞান আমাদের অনেক সহায়তা করছেন। দূরকে করিলে নিকট বন্ধু। এই তো। ঠিক ঠিক ভালো থাকুন ঠিক। দাদা। হ্যাঁ, খুব ভালো থাকবেন আপনিও। প্রণবদার কথা বললেন, প্রণবদা আমাদের গ্রুপ নিতেন আমি যখন ছোটবেলায় পন্ডিচেরি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি বেশ ক্যাপ্টেন ভালো। ছিলেন তো গ্রুপে। তারপরে দারুণ তারপরে মানুষ। ছেড়ে দিয়ে মনা সরকার শুরু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিলেন। মোনাদা। হ্যাঁ, মোনাদার আমরা মনাদা। পেয়েছি, মোনাদাকেও হ্যাঁ পেয়েছি আমি। হ্যাঁ মোনাদা, মনাদা, কালুদা এদেরও কালুদা, পেয়েছি। প্রণবদা। হ্যাঁ, হুম, আগে প্রণবদা ছিলেন এন্টায়ার ফিজিক্যাল হ্যাঁ হ্যাঁ এডুকেশন ডিপার্টমেন্টের। হ্যাঁ তারপরে তো পুরো মাকে বাকে দেখাশোনা করতে। হ্যাঁ, খুব ভালো বেশ। লাগলো, খুব ভালো লাগলো। হুম, প্রাঞ্জল, প্রাঞ্জল, আপনার কথাবার্তাগুলো খুব প্রাঞ্জল লাগে। জয় অনেক মা, ধন্যবাদ। জয় মা। ভালো থাকুন। সুধেন্দ্রদা, হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন রীতাদি। হ্যাঁ, 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 হ্যাঁ। আলোচনা শুনতে তো খুবই ভালো লাগে। খুব মানে খুব সাধারণভাবে, ঘরোয়াভাবে খুব সুন্দর কঠিন ব্যাপারে করেন। খুব দামি দামি কথা থাকে তার মধ্যে। আর আপনি যখন বলছিলেন যে ওই দাদা 15 থেকে 30 সেকেন্ড তাকিয়ে রইলেন, আমার তখন দাদার চোখে সেই তাকানোর ওইটা একদম চোখের সামনে ভাসছিল। কারণ দাদা আমাকে খুবই স্নেহ করতেন। হুম মানে হুম হুম। এত নানা কথাগুলো মনে পড়ছিল, সেগুলো খুবই ব্যক্তিগত এটা হয়ে যাবে। তাই জন্য সত্যি আহ ওনার মতো মানুষের আমি খুবই হ্যাঁ স্নেহ হ্যাঁ। পেয়েছি। কত যে চিঠি দিতেন রীতা দিদি করে। তারপর উম, উম, মানে জন্মদিনে উনি কার্ড পাঠাতেন আমাকে, খুব ভালো লাগতো। ও আচ্ছা আর আচ্ছা আচ্ছা। অনেক মানে বাহ, আপনি তো অনেক ভীষণই স্নেহ সৌভাগ্যবতী। পেয়েছি। এমনকি আমি না শিউলি পাতা শিউলি পাতা নিয়ে যেতাম, সাবিত্রীকে বলতাম হুম এটা দাদা ভেজে দাও। তারপরে সেই আমি হুম আর হুম ওয়াশিং টাশিং এসে বার করে দিত, আমাকে পাশাপাশি খেতেও হতো আবার এমনি, ওরা লাঞ্চ হুম একসঙ্গে। হুম। এইসব আচ্ছা। মানে মানে খুব খুবই স্নেহ ইয়ে পেয়েছে। কত যে ডায়েরি ওনার লিখে দেওয়া এ করা এগুলো আছে তাতে। আর যখনই যেতাম আর কি, খুব ভালো। ঠিক বেশ আছে, দিদি, খুব আপনার ভালো অভিজ্ঞতাটাও শেয়ার করলেন, ভালো লাগলো। লাগলো। খুব ভালো। হুম। হ্যাঁ, ওনার কথাও শুনলাম এই আগে যে দিদি বললেন। না না, এই খুব ব্যক্তিগত, এগুলো বেশি বললাম না। প্রণাম নেবেন। হ্যাঁ, ভালো লাগলো। ভালো থাকুন, ভালো থাকুন। ভালো। আর ওই লাইনটা বললেন না? আচ্ছা, ওই হ্যাঁ, কোন লাইনটা যে লাইনটা? দূরকে করিলে আমি ওইটুকুই বললাম, নিকট দূরকে বন্ধু, করিলে পর কি নিকট বন্ধু। আমি পাখি পরেরটা বন্ধনের বললাম দিন না ওই কারণে, কারণ উনি কানাডা টরন্টো থেকে কথা বললেন তো, আমি ওই সেইটুকুই বিজ্ঞান রাখলাম। দূরকে করিলে। আমি বলে আরে না, যে বিশেষ দিন আমার মনে হয় হঠাৎ করে বললো, আরে পরের লাইনটা তো বলা উচিত ছিল আজকের দিনে, অ্যাটলিস্ট আজকের দিনে।
রাখি বন্ধনের ঠিক, দিন, ঠিক। তো সবাই তো হুম। আমাদের যারা আছেন সবাই বলতে পারি আর কি। হ্যাঁ, আমাদের, হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, আলোচনা বেশ সুন্দর হলো। 9টা তো বেজে গেছে, অতএব আমরা আনুষ্ঠানিকভাবে শ্রীমা শ্রী অরবিন্দকে অন্তরের সশস্ত্র প্রণাম এবং যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা, নমস্কার এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ভারত দেখবেন সকলে। জয় মা।